যুক্তরাষ্ট্র ইরান বৈঠক নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সতীর্থ কর্মকার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সতীর্থ, আপনাকে স্বাগত এখন বিদেশে। আপনার প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে আমরা দেখেছি ঐতিহাসিক এই যে আলোচনার জন্য হেভি ওয়েট কূটনৈতিক দিন নিয়ে তেহরান এবং যুক্তরাষ্ট্র যে একটা দল সাজিয়েছে, এটা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাই। রাত্রি, এই বৈঠকটি আসলে অনেক দিন ধরেই প্রতীক্ষিত ছিল এবং বলা হচ্ছে যে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর প্রায় ৪৭ বছর পর এরকম একটি বৈঠক করতে যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র, যেটির আয়োজক ইসলামাবাদ। তো এই বৈঠকে দুই দেশেরই প্রতিনিধি দল নিয়ে আসলে এক ধরনের পরিকল্পনা ছিল যে তারা কোন ধরনের মানুষজনকে এই প্রতিনিধিত্ব করতে পাঠাবেন। এবং আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কো রুবিওর বদলে পাঠানো হচ্ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে, যিনি নেতৃত্ব দিচ্ছেন এই দলটির। এবং সাথে আছেন আমরা জানি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। এছাড়া আছেন জ্যারেড কুশনার, যিনি ট্রাম্পের জামাতা। এছাড়াও সেন্টকমের পক্ষ থেকে ব্র্যাড কুপারকে পাঠানো হয়েছে, তিনি একজন জেনারেল। এই হচ্ছে মোটা দাগে ইউএসের যে ডেলিগেট টিমটি আসলে ইসলামাবাদ এসেছে, তাদের দল। বিপরীতে ইরান যেটি করেছে, ইরানের দলের নেতৃত্ব দিচ্ছেন যে বাগের গালিবাফ, যিনি আসলে পার্লামেন্টের স্পিকার। তার সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘেইও আছেন। এছাড়াও তারা এনেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে। এই মোট 4 জন ছাড়া মোট এই দলটিতে আছেন 71 জন ডেলিগেটস। এই কূটনীতিকরা মানে মূলত তো এক ধরনের আলোচনায় আমরা যেটি জানতে পেরেছি যে প্রথমে বৈঠকটি হয়তো সরাসরি হবে না। তো আসলে দুই দলই গুরুত্ব দিয়েছে তারা যে সমস্ত বিষয়ে নেগোশিয়েট করতে চায়, যে সমস্ত বিষয় ধরে ধরে আলোচনা করতে চায় সে জায়গায়। এখানে বাঘের গালিবাফ, যিনি, তার রাজনৈতিক ক্যারিয়ার অনেক বড়, তার পিএইচডি আছে জিওপলিটিক্স নিয়ে। এবং তার ক্ষেত্রে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ যে আমরা ইরান যুদ্ধের পর শুরু হওয়ার পর থেকে গত 42-43 দিনে আমরা ওনার যদি এক্সপোজগুলো খেয়াল করি, সেখানে তিনি খুব শার্প ভাষায়, খুবই তীক্ষ্ণ ভাষায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেছেন। এবং সেই ভাষা থেকে আসলে কিছুটা স্পষ্ট হয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রের হয়ে যে শক্ত নেগোসিয়েশনটি করা, সেটির জন্য যে উপযুক্ত ব্যক্তি যদি আপনি বলেন, সেটি হচ্ছে আসলে এই বাঘের গালিবাফ। এবং তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী তো আছেনই। এটি হচ্ছে দুই দলের প্রতিনিধি দলের মোটা দাগে এক ধরনের বিবরণী। রাত্রি, সতীর্থ, এখন কি চলছে আসলে ইসলামাবাদে এবং বৈঠকের যে অগ্রগতি, সেটি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রে আমরা যেটি জানতাম যে স্থানীয় সময় শনিবার বিকেলে এই বৈঠকটি শুরু হওয়ার কথা। পাকিস্তানের টাইম আমাদের থেকে 1 ঘন্টা পেছানো, অর্থাৎ এখন সেখানে 2টার কিছু বেশি বাজে। তো বিকেলের চিন্তা করলে যে 3টা বা 4টা থেকে হয়তো বৈঠকটি শুরু হবে। তবে আমরা এটি জানতে পেরেছি যে বৈঠকটি প্রথমে হয়তো সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হবে না, আলাদা আলাদাভাবে বৈঠক হবে। এবং নিশ্চিত হওয়া গেছে যে ইরানের প্রতিনিধি দলটি, তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলাদাভাবে কথা বলবেন। কিন্তু মার্কিন প্রতিনিধি দল কার সাথে প্রথমে বৈঠক করবেন, পাকিস্তানের কোন কাউন্টার পার্টের সাথে, সেটি আমরা জানতে পারিনি। আমরা জেনেছি যে এই বৈঠকে পাকিস্তানের পক্ষে, অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে শেহবাজ শরীফ তো থাকছেনই প্রধানমন্ত্রী, তার সঙ্গে থাকছেন প্রতিরক্ষামন্ত্রী আসিম মুনির এবং থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এই প্রধানমন্ত্রীর সাথে যখন আসলে ইরানের ডেলিগেটরা দেখা করবেন, তখন এই পররাষ্ট্রমন্ত্রী এবং আসিম মুনির তারা হয়তো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেও করতে পারেন। আরও যে 2টি তথ্য জেনেছি, সেটি হচ্ছে এই বৈঠকটি আজকের মধ্যে শেষ হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। কিছু সূত্র বলছে যে বৈঠকটি কালকে পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এক্ষেত্রে প্রশ্ন ওঠে, তাহলে কি যুক্তরাষ্ট্র বা ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে অবস্থান করবে কিনা, এটি নিয়ে একটা বিতর্ক ছিল। আমরা জেনেছিলাম যে ইউএস ডেলিগেটসরা আজকেই চলে যাবেন, কিন্তু কালকে যদি বৈঠকটি দীর্ঘায়িত হয় তারা হয়তো থাকবেন ইরানে, এটি পরিষ্কার হয়নি। তবে আরও অনেকগুলো সূত্র বলছে যে এই বৈঠকটি আসলে একদিনে নিষ্পত্তি হওয়ার মতো না। ধারণা করা হচ্ছে যে বৈঠকটি 2 সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। টানা বৈঠক হবে না হয়তো, কিন্তু কিছুদিনের বিরতির পর আবার বৈঠক হবে। এবং পুরো এই আলোচনাটি নিষ্পত্তির জন্য আনুমানিক 2 সপ্তাহ একটি সময় ধরে রেখেছেন বিশ্লেষকরা। বলা হয়েছে 15 দিন পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে এই বৈঠকটি। আদৌ কি এই বৈঠক থেকে কোনো সমাধান আসতে পারে কিনা, আপনার কি মনে হয় আসলে? রাত্রি, আমরা আগেও দেখেছি যে যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের এরকম একটি বৈঠকের কথা হয়, তখন ইরানকে বৈঠকে ডেকে পরপর 2বার যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। সুতরাং ইতিহাস বা ট্র্যাক রেকর্ড বলে যে যুক্তরাষ্ট্রের উপর ভরসা করা যায় না। এবং আপনি খেয়াল করবেন যে গেল বছরের জুনে যে হামলাটি হয়েছে তখনও আলোচনা চলছিল, এই বছরের ফেব্রুয়ারিতে যে হামলা হয়েছে তখনও আলোচনা চলছিল। সুতরাং আসলে আলোচনা থেকে কোনো সমাধান আসবে কিনা সেটি একটু জটিল পর্যায়ে চলে যাচ্ছে। কারণ বৈঠকের শুরুতে আমরা যদি 2 পক্ষের বার্তাগুলো দেখি, আমরা দেখেছি আব্বাস আরাকচি জার্মান পররাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে একটি টেলিফোন আলাপ করেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে এক ধরনের মন ভাঙা, হার্ট ব্রোকেন একটা সিচুয়েশন বা অবিশ্বাস নিয়ে বিশ্বাসের জায়গা ভঙ্গ করে আসলে ইরান এই বৈঠকে যাচ্ছে।
যাচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে তারা পুরোপুরি বিশ্বাস করে না। অন্যদিকে বাঘের গালিবাফ সতর্ক করেছেন যে আপনাকে এই বৈঠকে আসার আগে মাথায় রাখতে হবে যেখানে ইরানের অধিকার প্রতিষ্ঠা যেন হয়। সুতরাং তারা স্পষ্ট ভাষায় বলছেন যে ইরানের যে 10 দফা পয়েন্ট সেটিকে যদি আরও ছোট করে নিয়ে আসা যায়, ওদের যে 3টি মূল শর্ত, পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী এবং ওদের দেশে আর অ্যাটাক হবে না, বা এতক্ষণ পর্যন্ত যে অ্যাটাক হয়েছে তার ক্ষয়ক্ষতি দেয়, এই যে মূল শর্তগুলো, সেখানে নতুন করে যোগ হয়েছে লেবাননের অস্ত্রবিরতির প্রসঙ্গটি। ইরান সাফ জানিয়েছে যে লেবাননকে এই যুদ্ধবিরতির আওতায় অন্তর্ভুক্ত না করলে তারা কোনো আলোচনা করবে না। সেদিক থেকে যুক্তরাষ্ট্র বলছে এই যুদ্ধবিরতির আলোচনায় লেবানন নাকি কোনো সিগনিফিকেন্ট ইস্যুই না। আজকে যদি আমরা এই পয়েন্টে দাঁড়িয়ে কথা বলি তাহলে এই নেগোসিয়েশনটি আসলে কোনো ভূমিকাই রাখে না, কারণ মূল পয়েন্টে তো দুই পক্ষ এক পক্ষ আরেক পক্ষের বিরোধিতা করছে। এবং আজকে সকালে আপনি যদি ট্রাম্পের বক্তব্য দেখেন, ট্রাম্প সরাসরি বলেছেন যে খুব অল্প কয়েকদিনের মধ্যে হরমুজ তিনি খুলে দেবেন। কি প্রক্রিয়ায় খুলবেন বলেননি, আলোচনার কথাও বলেননি। তাহলে কি জোর করে হরমুজ খুলবেন? সেটি তো এক ধরনের থ্রেটের মতোই পড়ে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন, যেখানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ অনেকগুলো বছর ধরে, যে কথাটি আসলে 40 বছর ধরে মার্কিনিরা, ইসরায়েলিরা বলে আসছে, ট্রাম্প বলেছেন চুক্তিটি তখনই ভালো হবে যখন এই চুক্তির 99% বিষয় হবে পরমাণু কর্মসূচি নিয়ে, পরমাণু কর্মসূচি নিষিদ্ধ করা নিয়ে। কিন্তু আপনি 10 পয়েন্টসে ইরানের যখন আমরা যে সমঝোতার প্রস্তাবটি দেখেছি, সেখানে কিন্তু ইরান স্পষ্ট বলেছে যে তাদের পরমাণু কর্মসূচি কিভাবে চলবে সেটি নিয়ে পশ্চিমারা কোনো ধরনের নাক গলাতে পারবে না। তাহলে আজকে ট্রাম্প যদি নিজ দায়িত্বে বলেন হরমুজ খুলে দেবেন এবং পুরো আলোচনাটাই পরমাণু চুক্তি নিয়ে হতে হবে, এবং লেবাননকে এই যুদ্ধবিরতির চুক্তিতে তিনি করতে চান না, অন্তর্ভুক্ত করতে চান না, তাহলে আসলে এই আলোচনাটি দিন শেষে কোনো ফলপ্রসূ সমাধান আনবে কিনা সেটি আসলে রাত্রি প্রশ্নাতীত ব্যাপার। আপনার কাছে একদমই ছোট্ট করে জানতে চাই, এই যে দুই শীর্ষ নেতার লড়াই, এটি দেখার জন্য কিন্তু এখন বিশ্ব মুখিয়ে আছে। আপনার কি মনে হয় আসলে এটি থেকে কোনো সমাধান আসলে আসবে কিনা, বা এই যে বিশ্ববাসী দেখার জন্য মুখিয়ে আছে, কি বার্তা দিতে পারে আজকে তারা? আসলে কূটনৈতিক বৈঠকে আমরা যখন বলি যে কঠিন লড়াই হচ্ছে, তার মানে হচ্ছে ওই বার্গেনিং চিপ নিয়ে লড়াই করা। একজন বলবে আমরা এটা চাই, আরেকজন বলবে যে না আমরা এটা তোমাকে দিব না। এই যে বার্গেনিং এর যে জায়গাটা, সেখানে যে যত শক্ত কূটনৈতিক হন তিনি তার দেশের স্বার্থটা তত পোক্তভাবে রক্ষা করতে পারেন। তো আজকে যে লড়াইটি আসলে বিশ্ব দেখবে বলে মুখিয়ে আছে বলে আমরা মিন করতে চাইছি যে শেষ পর্যন্ত কূটনৈতিক এই লড়াইয়ে কার স্বার্থ বেশি রক্ষা হয়, কে টেবিল থেকে সব থেকে বেশি পয়েন্ট নিয়ে বের হতে পারেন। কিন্তু সরাসরি হয়তো তাদের আমরা কোনো কথার লড়াই বা নেগোসিয়েশনটি দেখতে পাবো না, রুদ্ধদ্বার বৈঠক হবে এবং সেটি হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমে আসবে না। তবে তাদের কূটনৈতিক যুদ্ধটি আসলে এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য সবথেকে আকর্ষণীয় একটি বিষয়। অনেক ধন্যবাদ সতীর্থ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সতীর্থ কর্মকার, আমরা কথা বলছিলাম তার সঙ্গে।